আমাদের চ্যানেলের সমস্ত গল্প শুনতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটিকে। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশনস সবার আগে পাওয়ার জন্য। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনি শুনবেন লেখক শঙ্কর চ্যাটার্জির কলম থেকে একটি বিশেষ স্বাদের ভৌতিক গল্প, মানুষ খেকো বাড়ি। আজকের গল্প পাঠ ও গল্পের সূত্রধার আমি সায়ন্তন। শুনতে থাকুন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজের আজকের নতুন এপিসোড, শঙ্কর চ্যাটার্জির মানুষ খেকো বাড়ি। একটি বিখ্যাত পত্রিকা আজকের এই পার্টির উদ্যোক্তা। রবিবার সন্ধেবেলা এক নামজাদা রেস্টুরেন্টের বাগানে সান্ধ্য আসর বেশ জমে উঠেছে। কয়েকজন লেখক লেখিকা, পত্রিকার মোটা বিজ্ঞাপনদাতারা, দুজন সাংবাদিক উপস্থিত। তবে সবথেকে নজর কাটছে ভৌতিক গল্পের লেখিকা বর্ণালী মিত্র আর যুক্তিবাদী লেখক দেবাশিস ব্যানার্জি। বর্ণালীর লেখা ভৌতিক গল্প সেনবাড়ি এখন পাঠক মহলে হটকেক। ইতিমধ্যে দ্বিতীয় সংস্করণ শেষ। অনেক গুণমুগ্ধরা মুখিয়ে বসে আছে কখন বর্ণালী মুখ খুলবে। ওর বয়স বেশি নয়, কিন্তু এই বয়সেই লেখায় ভালো নাম করেছে। সবাই জানে বর্ণালী ভূত নিয়ে বলতে শুরু করলে যুক্তিবাদী দেবাশিস কি রিয়্যাক্ট করবে। সেই তরজা শোনার জন্য সবাই উন্মুখ, কেননা দেবাশিসেরও দু একজন ঘনিষ্ঠ এখানে হাজির হয়েছে। দেবাশিস ইতিমধ্যে দু একটা অলৌকিক ঘটনার পেছনে মানুষের আসল ষড়যন্ত্র ফাঁস করে দিয়েছে। ওর গল্পের বই অলৌকিকের পেছনে বেশ সাড়া ফেলে দিয়েছে। ওয়েটাররা ঠান্ডা নরম পানীয়ের গ্লাস টেবিলে টেবিলে সার্ভ করছে। নানা রকম আলোচনা চলছে, রাজনীতি, পাকিস্তান, বেকারত্বের বৃদ্ধি, ধর্ষণ, খুন, অবশেষে ভূত। পত্রিকার সম্পাদিকা মনোবীণা দেবী প্রসঙ্গটা উত্থাপন করলেন। আমাদের পত্রিকায় বিশিষ্ট ও জনপ্রিয় লেখিকা বর্ণালী লিখতে চলেছে হাড় হিম করা ভৌতিক কাহিনী, পুরনো বাড়ির রহস্য। বলার অপেক্ষা রাখে না, এটাও হট কেক হবে। বর্ণালী জানিয়েছে গল্পটা সত্য ঘটনা অবলম্বনে। সঙ্গে সঙ্গে সবার নজর বর্ণালীর আর দেবাশিসের দিকে পড়ল। আশপাশের টেবিলের অতিথিরাও উৎসুক হয়ে উঠল। সবাই হাততালি দিয়ে উঠল, দেবাশিস বাদে। সকলে বর্ণালীকে অনুরোধ করতে লাগলো গল্পটার বিষয়ে একটু বলতে। বর্ণালী চোখের সরু চশমাটা হাত দিয়ে ঠিক করে নিয়ে বলল, দেখুন, আমি বিজ্ঞানের ছাত্রী ছিলাম। আগে এইসব কথা দেবাশিস বাবুর মতো আমিও বিশ্বাস করতাম না, কিন্তু বেশ কয়েকটা ভৌতিক গল্প লিখতে গিয়ে অনেক বই, তান্ত্রিক, নানা শ্মশান ঘুরে এখন বিশ্বাস করি। ইয়েস, তারা আছে। গ্লাসের ঠান্ডা পানীয়তে ছোট্ট একটা চুমুক দেয় সে। যে সত্য ঘটনার উপর পুরনো বাড়ির রহস্য গল্পটা লিখছ, তার একটু অংশ কাইন্ডলি বলো, এতে পাঠক পাঠিকারা আরো আকৃষ্ট হবে। আমাদের গ্রামেই এই ঘটনা ঘটে চলেছে। হ্যাঁ, আমি একটুও ভুল বা একটুও বাড়িয়ে বলছি না। প্লিজ ম্যাডাম, একটু বলুন, আমরা সবাই শুনতে আগ্রহী। তরুণ শিল্পপতি সান্নাল বলে ওঠে। অনেকেই তালি দিয়ে সমর্থন জানায়। মোটেই না, সবাই বললে ভুল হবে। অন্তত একজন অপেক্ষা করছে, তাই না? কথাটা একটু গম্ভীর গলায় বলে নিজের বুকের ওপর আঙুলের টোকা মারে দেবাশিস। বর্ণালীর মুখটা একটু ছোট হলো। সরি, ভুলে গেছিলাম, আপনি তো আবার যুক্তিবাদীদের দলে। এসব অতীন্দ্রিয় অলৌকিকতা বিশ্বাস করবেন না। একটুও না, ওইসব আষাঢ়ে গল্প ছাড়া আর কিচ্ছু নয়। এবং এই সব গল্প বাচ্চাদের আসরে ভালো জমে। এখানে আমরা কেউই বাচ্চা নই, তাই না? জানি দেবাশিস বাবু, কেন আপনার এই গর্ব। আসলে যতগুলো ভৌতিক কেসে আপনি নাক গলিয়েছেন, ততগুলো কেসেই আপনি প্রমাণ করে ছেড়েছেন এগুলো মানুষের কাজ, ভূত প্রেত কিছু নয়। দেবাশিস চেয়ারে সোজা হয়ে বসে বলে, হ্যাঁ, ঠিক বলেছেন। ওইসব ভূত প্রেত, দত্তি, দানব, এসব গল্পের কথা একেবারে ভুয়ো। না, ভুয়ো নয়। সান্ধ্য পার্টির বাকিরা সবাই নীরব হয়ে যায়, কিন্তু তাদের চোখে মুখে কৌতূহল। সবাই আশা করেছিল বর্ণালীর মুখ থেকে ভৌতিক ঘটনার কাহিনী। ভৌতিক আলোচনার চেয়ে কোনো আলোচনাই এত রোমহর্ষক নয়। বর্ণালী দেবাশিসের দিকে তাকিয়ে বলে,
আপনাকে যদি একবার আমাদের বীরভূমের গ্রামে নিয়ে যেতে পারতাম। এই তাহলে অন্ততপক্ষে গোটা কয়েক পেতনির সাথে তো আলাপ করিয়ে দিতে পারতেন। দেবাশিসের মুখে তাচ্ছিল্যের হাসি। এবার দেবাশিসের বন্ধু রাকেশ মুখ খুলল। আহ দেবু, এটা একটা আনন্দ সাহিত্য সন্ধ্যা, বিতর্ক সভা নয়। এতক্ষণ বাদে লেখক অতনু দেব কথা বলল। আগে বর্ণালীর মুখ থেকে শোনা যাক তার ব্যক্তিগত অভিজ্ঞতাটুকু, পরে না হয় এ নিয়ে আমরা পোস্টমর্টেম করব। সবাই হৈ হৈ করে সমর্থন জানালো। দেবাশিস বুঝল ও ছাড়া বেশিরভাগ লোকই বর্ণালীর পক্ষে। এইরকম মুখরোচক গল্প কেউ ছেড়ে দেয়? আর ওই লেখিকার রং চড়ানো গল্প যে ঘণ্টাখানেকের আগে থামবে না, সেটাও বুঝল। কি আর করা যাবে, মাঝখান থেকে পার্টি ছেড়ে চলে যাওয়াটাও অসভ্যতা। বাধ্য হয়ে ওই বস্তা পচা ভূতের গল্প গিলতে হবে। মনোবিনা বলে ওঠেন, কই শুরু করো, আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। বেয়ারাগুলো চিকেন পকোড়া ডিস্ট্রিবিউট করতে শুরু করেছে। ঘড়িতে রাত 8টা বাজতে চলেছে। বর্ণালী 1 মিনিট চুপ করে রইল। মনে মনে বোধহয় ঘটনাটা সাজিয়ে নিচ্ছে। সব রহস্য বলা সমীচীন হবে না, তাহলে আর কেউ বই কিনে পড়বে না। গলাটা একটু ঝেড়ে নিয়ে ও শুরু করল। বীরভূমের এক রিমোট অঞ্চলে আমাদের গ্রাম নিমগঞ্জ। এই একবিংশ শতাব্দীতে ওখানে গেলে মনে হবে যেন 40 বছর পিছিয়ে গেছি। কয়েক মাস আগে ওখানে গিয়েছিলাম। থাকার মধ্যে আমার এক বুড়ো কাকা ওখানেই আছেন। জায়গাটা বেশ নিরিবিলি আর শান্ত বলেই ভেবেছিলাম ওখানে থেকেই আগামী ভূতের গল্পটা লিখব। কিন্তু ভাবতে পারিনি আমার গল্পের চরিত্ররা সেখানেই বিরাজ করে। একটু দম নেওয়ার জন্য থামল বর্ণালী। দেবাশিস চেয়ারে বসে ঢুলছে, মনে হচ্ছে গভীর নিদ্রায় মগ্ন। বর্ণালী চোখ ঘুরিয়ে নিয়ে আবার বলতে শুরু করল। এই শহরে থেকে যে একঘেয়েমিটা ধরে গেছিল, নিমগঞ্জে গিয়ে সেটা কেটে গেল। গ্রাম বলতে আমরা যা বুঝি, ছোট নদী, সবুজ গাছের সারি, ধানক্ষেত, পুকুর, কুঁড়ে ঘর, গোয়াল, এসবই ওখানে আছে। বর্ণালী একবার সকলের দিকে তাকালো। মন্ত্রমুগ্ধের মতো সবাই শুনছে, এমনকি দেবাশিসের বন্ধু রাকেশ পর্যন্ত। আবার খেই ধরে বর্ণালী। অনেক বছর বাদে গেছি। গিয়ে আলাপ হলো মৌসুমীর সঙ্গে। আমার থেকে বেশ কয়েক বছর ছোট মেয়েটা। একটু দূরেই ওদের বাড়ি। ও আমার কাকার মুখে শুনেছে আমি নাকি ভূতের গল্প লিখি। সেদিন বিকেলবেলা ওর সঙ্গে বেরিয়েছিলাম গ্রাম দেখতে। তখনই ও কথাটা বলল, দিদি, তোমায় কালকে একটা জিনিস দেখাতে নিয়ে যাব। কি জিনিস? আমার চোখে কৌতূহল। দেখি মৌসুমীর চোখের তারা দুটো ভয় কাঁপছে। ভূতের বাড়ি। আমার মনে হাসি এলো, কেননা ভূতের গল্প লিখলেও দেবাশিস বাবুর মতো আমিও জানি এসব গাঁজাখড়ি। একবার ও দেবাশিসের দিকে তাকায়। লেখকবাবু ঘুমে অচৈতন্য। এবার মৌসুমীর কথায় আত্মপ্রত্যয়। মোটেও গাঁজাগুড়ি গপ্প নয়, গেলেই বুঝতে পারবে। প্রায় বাড়িটা একটা করে মানুষ খায়, বিশেষ করে ডাক্তারকে। হাসতে হাসতে ওকে বললাম, এসব এসব আজগুবি কথা তোকে কে বললো? ও মা, বলবে আবার কে? গ্রামের অনেকেই জানে, ছোটরা থেকে পুলিশ পর্যন্ত। ওর গলায় কোনো রকম রসিকতা নেই। তাহলে একবার তো বাড়িটা দর্শন করতে যেতে হয়। গল্পের কোনো ভালো প্লট পেয়ে যেতে পারি বল। কালকেই চলো দিদি ভাই। তবে তোমার কাকাকে জানিও না, কেননা গ্রামের কেউ ওই ভুতুরে বাড়ির দিকে ঘেঁষে না। আমার অবিবাহিত কাকার বয়স প্রায় 68। মঙ্গলা বলে একজন মধ্যবয়স্কা মহিলা এসে বাড়ির কাজ আর রান্না করে দিয়ে যায়। আমি কাকাকে বলেই রেখেছিলাম সকালে মৌসুমীর সঙ্গে গ্রাম দেখতে যাব। রাত্রে বিছানায় শুয়ে মৌসুমীর কথাগুলো মনে পড়তেই আমি হেসে ফেলি। কি আজগুবি কথা! প্রায় বাড়িটা নাকি একটা করে মানুষ খায়, তাও আবার ডাক্তারদের। হে আবার কি ধরনের শখ! ডাক্তার ছাড়া আর কিছু খাবো না? এর পেছনে নিশ্চয়ই কিছু রহস্য আছে। সকালে জলখাবার খেয়ে কাকার সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম।
মৌসুমিও একটা সাইকেল এনেছিল। বেরোবার আগে ব্যাগে জলের বোতল আর মোবাইলটা নিয়ে নিই। দুজনে পাকা রাস্তা ধরে পশ্চিম দিকে এগোতে থাকি। মৌসুমিকে জিজ্ঞেস করি, বাড়িটার আগেকার ইতিহাস কিছু জানিস? কালো পিচের রাস্তাটা গ্রামের বুক চিরে সোজা চলে গেছে, দুধারে চাষের ক্ষেত। ওকে জিজ্ঞেস করলাম, তার আগে বল দেখে এই বাড়িটা এখান থেকে কত দূর? মৌসুমি প্যাডেল করতে করতে বলল, বেশি দূর নয়, এই মাইল 4 আধ ঘন্টার মধ্যে পৌঁছে যাব। রাস্তায় ভ্যান রিক্সা আর মাঝে মাঝে বাসের দেখা পাওয়া যাচ্ছে। মৌসুমি শুরু করলো সেই রাক্ষসে বাড়িটার ইতিহাস। সর্বপ্রথম বাড়িটার মালিক ছিল নবকিশোর সামন্ত। আজ থেকে 50 বছর আগেকার কথা। এইরকম জনমনীষীহীন জায়গায় এত বড় বাড়ি কেন করেছিল আজ পর্যন্ত কারোর মাথায় ঢোকেনি। ওই বাড়িতে থাকতো শুধু নবকিশোর আর তার সুন্দরী স্ত্রী মধুছন্দা। নবকিশোরের ছিল কাঠের ব্যবসা। তখন এদিকে বড় বড় গাছের ভিড় ছিল। অবশ্য ওখানে গেলে এখনো কিছুটা দেখতে পাবে। ওই অত বড় বাড়িতে 2-1টা কাজের লোক ছাড়া কেউ ছিল না। নবকিশোর ব্যবসার জন্য প্রায় বাইরে বাইরে থাকতো। মধুছন্দা একা একা থেকে হাঁপিয়ে উঠত। সুন্দরী কম বয়সী ছন্দা বিকেলবেলা বাড়ির চারপাশে হেঁটে বেড়াতো। এই সময়ে ওর সঙ্গে আলাপ হয় গৌতমের। এবারও একটু থামে। বেশ খানিকটা পথ এগিয়ে গেছি আমরা। প্রশ্ন করলাম, গৌতম আবার কোত্থেকে এলো? মধুছন্দার একবার জ্বর সর্দি কাশির জন্য ওর স্বামী ডাক্তার গৌতম বসাককে ডেকে এনেছিল। কম বয়সী ডাক্তার, দেখতে সুদর্শন। রোগী দেখার জন্য 2-1বার আসতে হয়েছিল। এরপর থেকে ডাক্তারের যাওয়া আসা শুরু হয়, বিশেষ করে নবকিশোরের অনুপস্থিতিতে। অনেকে বলে ওই সময় ছন্দার সঙ্গে ডাক্তারের কোনো অবৈধ সম্পর্ক নাকি গড়ে উঠেছিল। ব্যাপারটা ওর স্বামীরও নজরে পড়ে। সামনে একটা ভ্যান রিক্সাকে পাশ কাটিয়ে আমরা এগোই। মৌসুমি আবারও বলে, একটু দূরে যে পেট্রোল পাম্পটা দেখতে পাচ্ছ, ওর পাশ দিয়ে এবার আমাদের ঢুকতে হবে। আমি এবার বাড়িটার সম্বন্ধে একটা আকর্ষণ অনুভব করি। ওরা পাম্পটা অতিক্রম করেই বাঁ দিকে মেঠো রাস্তা ধরে। ফসল কাটা হয়ে গেছে বলেই দুধারে ধুধু করছে মাঠ। কিছু গরু ছাগল নিয়ে একটা ছেলে খালি গায়ে চলেছে। মৌসুমি গলাটা ছেড়ে আবারও বলতে থাকে, গ্রামের চাষি ভূষরাও ডাক্তারের বিষয়টা নিয়ে পথে ঘাটে সরস আলোচনা করতে থাকে। নবকিশোর তার তরুণী বউকে অনেকবার বারণ করেও হতাশ হলো। শেষে ঠিক করলো ওদের হাতে নাতে ধরতে হবে, দেখবে ওদের ব্যাপারটা সত্যি না মিথ্যে। সে অনুযায়ী একদিন সকালে স্ত্রীকে বলল কাজের জন্য কলকাতায় যেতে হবে, রাত্রে ফিরতে পারবে না। ও বেরিয়ে যেতেই ছন্দা কাজের বউটাকে দিয়ে ডাক্তারকে খবর পাঠালো সন্ধেটা তার সঙ্গে কাটাবার জন্য। সেই মতো সন্ধেবেলা ডাক্তার বসা গেল। তার একটু বাদেই শুরু হলো প্রচন্ড ঝড় আর বৃষ্টি। মনোরম পরিবেশ, নিরিবিলি বাড়ি, ভেতরে শুধু দুজন কপতি। ওরা গল্প গুজবে মত্ত হয়ে পড়ল। ওরা ঘুণাক্ষরেও বুঝতে পারেনি নবকিশোর কলকাতাতে যায়নি। সন্ধ্যের আগেই গা ঢাকা দিয়ে বাড়িতে ঢুকে নিজের ঘরে লুকিয়েছিল। রাত 10টা নাগাদ ওই বৃষ্টির মধ্যেও নবকিশোর শুনতে পেল তার শোবার ঘরে দুজনের হাসির কলকলানি। নিজের ঘরে বসে তার স্ত্রীর অপরের সঙ্গে বেলের লাপনা। তাকে আর স্থির রাখতে পারল না। শিরা উপশিরায় উষ্ণ রক্তের স্রোত আছড়ে পড়ল। ঘরের কোণ থেকে মাংস কাটা চপারটা হাতে তুলে নিল সে। সিঁড়ি বেয়ে দোতলায় উঠে এলো। শোবার ঘরে ঈষৎ ফাঁক করা দরজাটা দিয়ে দুজনের মুখোমুখি বসা দেখতে পেল। ঘেন্নায় মুখ দিয়ে একদলা থুতু বেরিয়ে এলো। ওকে চপার হাতে দেখেই এক লোহমায় দুজনে বুঝে গেল মৃত্যু তাদের সামনে এসে উপস্থিত। ছন্দা আর গৌতম সময়ে দেখলো নবকিশোরের দু চোখের তারা শয়তানের হাসি। চপারের প্রথম শিকার হলো ডাক্তার। এক ঝটকায় ওর কণ্ঠনালীতে কাটা পড়ল। পরের শিকার মধুছন্দা।
সব শেষে নিজের হাতের কবজিটা ফালা করে ফেললো সে। এই পর্যন্ত বলে মৌসুমী থামল। আমি উত্তেজিত হয়ে বললাম, থামলি কেন? তারপর বল। সামনে সরু মাটির রাস্তা দুভাগে বিভক্ত হয়ে গেছে। ডান দিকের রাস্তা ধরার নির্দেশ দিল মৌসুমী। এবার মাঠ শেষ করে ওরা গাছপালা দিয়ে ঘেরা স্যাঁতস্যাঁতে একটা পথ ধরল। এত ঘটনা পুলিশের সামনে জানিয়েছিল গোয়ালের চাকরটা, কেননা ঝড় বৃষ্টিতে ও বাড়ি যেতে পারেনি। এরপর বাড়িটা প্রায় বছর 10 বন্ধ অবস্থায় পড়েছিল। নবকিশোরের এক দূর সম্পর্কের ভাইপো ওই সম্পত্তি উত্তরাধিকার সূত্রে পায়। ওই ভাইপো কয়েকবার চেষ্টা করেছিল বাড়িটা বেচবার, কিন্তু ওই ইতিহাস শোনার পর কেউ কিনতে এগোয়নি। একদিনে 3টে অপঘাতে মৃত্যু, রক্তের নদী। কিন্তু গত 4 বছর থেকে যেন বাড়িটা জেগে উঠেছে। প্রথম ডাক্তার বসাককে হত্যার পর 4 বছর আগে বীরপুরের ইয়াং ডাক্তার ব্যানার্জির পচা গলা দেহ ওই বাড়ি থেকে পাওয়া যায়। বিকট মাংস পচা গন্ধের ঠেলায় মাঠে চাষ করা চাষিদের ডাকে পুলিশ এসে ওখান থেকে মৃতদেহ বার করে। কেউ যেন চপার দিয়ে নৃশংসভাবে মেরেছে। এবং আশ্চর্যজনক কাণ্ড, মৃতদেহটা ওই শোবার ঘরেই পড়েছিল। মৌসুমী একটু কাশল। অনেকক্ষণ থেকে এক নাকারে বলে চলেছে সে। আমরা একটা অশ্বত্থ গাছের নিচে সাইকেল থামালাম। আমি ব্যাগ থেকে জলের বোতলটা বের করি। তখন আমি বিষয়টাকে ভৌতিক আখ্যা দিতে পারিনি, কারণ মৌসুমীর শেষ কথাগুলো না শুনে সিদ্ধান্তে আসা ঠিক নয়। পুলিশের তদন্তের ফলাফল কি সেটাও জানতে হবে। আমরা প্রায় এসে গেছি। জল খেয়ে মৌসুমী বলল, আমরাও ওদের সঙ্গে বাড়িটার খুব কাছাকাছি এসে গেছি। আপনার কি ধারণা মৌসুমীর কথাগুলো শুনে? ঠিক বলেছেন, বর্ণালীর সঙ্গে একমত আপনি। সবটাকে শুনতে হবে, সেটাই ভালো। তাহলে একটু অপেক্ষা করা যাক। তবে আমার মন বলছে ওরা বিরাট একটা গাড্ডায় পড়তে চলেছে। হ্যাঁ, কি বললেন? আমি অহেতুক ভয় দেখাচ্ছি? বেশ, এই মুখে আমি তালাচাবি দিলাম। এরপর যেন বলবেন না, শঙ্করদা এরপর কি হবে। এখন চলি, আবার কাল দেখা হবে। ঘড়িতে 9টা বেজেছে। আমি বলে উঠি, এরপর আরও কিছু আছে নাকি? মৌসুমী একটু শুকনো হাসি হাসল। ডাক্তার বড়ুয়ার মৃত্যুটা ডিটেলসে বলতে পারবো না, কেননা সেই সময় আমি পুজোর ছুটিতে দিদিদের সঙ্গে দার্জিলিং বেড়াতে গিয়েছিলাম। তবে কানাঘুষোয় শুনেছি ওর লাশটাও নবকিশোরের তালাবন্ধ ঘর থেকে পাওয়া গিয়েছিল। দুজন আবারও সাইকেলে উঠলাম। চারিদিকে শুনশান, একটা হালকা বাতাস বয়ে চলেছে। বোঝা যাচ্ছে এদিকটায় অনেকেই এড়িয়ে চলে। মৌসুমী বলে, ডাক্তার বড়ুয়ার ঘটনাটা 2 বছর আগেকার, কিন্তু ডাক্তার সেনের ঘটনাটা টাটকা, মাত্র মাস 3 আগের। খুলে বল, এখন প্রচণ্ড ইন্টারেস্টিং লাগছে। বাড়িটার দিকে সাইকেল চালাতে চালাতেই মৌসুমী 3 মাস আগের ঘটনা বলে। ডাক্তার বড়ুয়ার ঘটনাটা 2 বছর আগেকার, কিন্তু ডাক্তার সেনের ঘটনাটা টাটকা, মাত্র মাস 3 আগের। ডাক্তার সেন মাত্র মাস 4 আগে এখানে আসে। টাউনের চেম্বার খুলে বসেছিল। বয়স বেশি নয়। পুরনো ডাক্তাররা এই ভূতের বাড়ির কথা জানলেও ও জানতো না। সেদিনটা ছিল শুক্রবার। বেশ কয়েক পশলা বৃষ্টি হয়েছে। রাত 10টার সময় চেম্বার ছেড়ে বেরিয়ে বাড়ি যাবে। এই সময় এক ভদ্রলোক হন্তদন্ত হয়ে ঢুকলো। ডাক্তারবাবু, আপনি আমার স্ত্রীকে বাঁচান। কাকুতি ঝরে পড়ছে তার কণ্ঠ থেকে। হঠাৎ সন্ধ্যে থেকে দুম জ্বর, হাতে পায়ে খিঁচুনি। ওই অবস্থাতে ওকে ফেলে দৌড়ে এসেছি আপনার কাছে। একবারটি চলুন, আপনার যা ভিজিট লাগে আমি দেব। ডাক্তার সেনের মুখে বিরক্তি। একই স্যাঁতস্যাঁতে ওয়েদার, ভেবেছিল বাড়ি গিয়ে ঘুম দেবে, কিন্তু কর্তব্যবোধটাও দংশাচ্ছে। জিজ্ঞেস করে, কত দূর আপনার বাড়ি? উত্তর পায়, এই কাছে পিঠে, আপনার সঙ্গে আমি যাচ্ছি। কি আর করা যায়, বাধ্য হয়ে ওকে নিয়ে গাড়ি ড্রাইভ করে চললো। আবার টিপ টিপ করে বৃষ্টি শুরু হলো। মাঘের শেষ, শহর ছাড়িয়ে শুরু কালো পিচের রাস্তাটা ধরলো। আপনার নাম কি?
আর এই বললেন বাড়ি কাছে? লোকটি বলল আমার নাম নবকিশোর সামন্ত, আর কিছু বলল না। ওর কথা মতো পেট্রোল পাম্পের কাছে গাড়িটা দাঁড় করিয়ে ছাতা মাথায় দুজনে সরু কাদা ভরা মেঠো পথ ধরে এগোলো। সেন মনে মনে ভাবে, না এলেই ভালো হতো, এই অন্ধকারে রাজ্যে মানুষ বাস করে। মোবাইলের আলোতে পথ দেখছে ডাক্তার, এক ফাঁকে বাড়িতে ফোন করে জানিয়ে দেয় রোগী দেখতে এসেছে নবকিশোর সামন্তের বাড়ি, ফিরতে দেরি হবে। পেট্রোল পাম্পে বসা কাক ঠোকরার মতো চেহারার ছেলেটা চোখে অন্ধকারে দাঁড়িয়ে থাকা মারুতির গাড়িটাতে নজর পড়ে। তেল যদি নেবে তাহলে পাম্পে আসছেন না কেন, কিরকম সন্দেহ লাগে। ও টর্চ দিয়ে গাড়িটার কাছে এগিয়ে যায়। এবার ওর চোখে গাড়ির কাচের ওপর আঁকা ডাক্তারের ক্রস চিহ্নটাতে নজর পড়ে। খালি গাড়িটা, ভেতরে কেউ নেই। ও এখানকার ছেলে। এক নিমেষে ব্যাপারটা বুঝে গিয়ে পুলিশকে ফোন করে। পুলিশ এসে পৌঁছালো ভোর রাত্রে। একেবারে ডক্টর বড়ুয়ার মতো ঘটনা। সেনের রক্তাক্ত দেহটা পাওয়া গেল নবকিশোরের শোবার ঘরে, পুলিশের তালা দেওয়া সত্ত্বেও। বড়ুয়ার মতো এই কেসটাও এখন পুলিশই তদন্ত করছে। আমি প্রশ্ন করি, পুলিশ কি করে জানলেন যে মৃত নবকিশোর ডক্টর সেনকে এখানে ডেকে এনেছে? না হলে তো সেন শুধু শুধু অত রাতে একা একা এখানে আসে? আর তাছাড়া ডাক্তার ফোন করে নিজের মাকে বলছে। মৌসুমী সাইকেল থেকে নেমে পড়ল। চলো এখানে সাইকেল দুটোকে লক করে রেখে পায়ে হেঁটে যাই, কেননা এরপর সাইকেল চালানো যাবে না। বুনো আগাছায় জায়গাটা একদম ভরা। আমি চারিদিকে তাকিয়ে একটু গুটিয়ে গেলাম। ভৌতিক গল্পের বর্ণনার মতোই জায়গাটা। ঘেঁটু ফুলের গাছে ভরে আছে চারপাশ, তার মাঝে বড় বড় নিম, তেঁতুল, জাম, কাঁঠাল গাছ। বোধহয় এটা নবকিশোরের বাগান ছিল। গাছের ফাঁক দিয়েই আদুরে দাঁড়িয়ে আছে এই অভিশপ্ত দোতলা বাড়িটা। সারা বাড়ির দেওয়ালে লতানে আগাছার জঙ্গল। মৌসুমী আর এগোতে চাইল না। ওর মুখে ভয়ের রেখা। ভয় ভয় বলল, যা দেখার এখান থেকেই দেখো দি ভাই, এর বেশি এগোলে। আমি জিজ্ঞাসা করলাম, কেন? এর বেশি এগোলে কি হবে? নবকিশোরের নজরে পড়ে যেতে পারি। কথাগুলো আমার বুকে আঘাত করে একটা শিরশিরানি ধরায়। এতক্ষণে বর্ণালী একটু চুপ করে। ও টেবিল থেকে মিনারেল ওয়াটারের বোতলটা তুলে নেয়। ঘড়িতে 9:30 বাজছে। মনোবিনা বলে ওঠে, রাত হচ্ছে, এখনই ডিনার সার্ভ করা হবে। তার আগে প্লিজ বর্ণালী, একটু বলো, বাড়িটায় কিছু দেখতে পেলে? সবার মনে হচ্ছিল যেন চোখের সামনে ঘটনাগুলো দেখতে পাচ্ছে বর্ণালীর বলার বর্ণনার জন্য। বর্ণালী রুমাল দিয়ে মুখ মুছল। রাকেশ দেখল বন্ধু দেবাশিস রীতিমতো নাক ডাকছে। বর্ণালী শেষটুকু বলতে শুরু করল। আমি মৌসুমীর কথায় কান না দিয়ে একটু এগিয়ে গেলাম। অন্তত একটা ছবি বাড়িটার আমি তুলব। দেখলাম সামনের ভাঙা দরজাটায় একটা নতুন বড় তালা ঝুলছে। মনে হয় পুলিশরাই আবার নতুন তালা মেরে গেছে। ছবি তোলার জন্য স্মার্টফোনটা তুলতেই ছাদের ভাঙা পাঁচিলটার দিকে চোখ পড়ে গেল। 1 সেকেন্ডের জন্য একটা ছায়ামূর্তিকে দেখলাম, ক্লিক করার আগেই অদৃশ্য হয়ে গেল। সবাই দেখল বর্ণালীর চোখে মুখে আতঙ্কের ছায়া। পরের দিন আমি ওখানে আবার ফিরে এসেছি। জানি না এর মধ্যে আবার কোনো অঘটন ওখানে ঘটেছে কিনা। রাতের খাবার সার্ভ করা শুরু হলো। এতক্ষণে দেবাশিসবাবুর ঘুম ভাঙল। বর্ণালী মৃদু হেসে বলল, কি দেবাশিস বাবু, ঘুম কেমন হলো? আমি কিন্তু জানি আপনি ঘুমোননি। আমার কথাগুলো শুনে কি মনে হলো? বাচ্চাদের গল্প? সকলে উদ্গ্রীব। দেবাশিস কি বলবে। একটা ছোট হাই তুলে বলল, বাবা না, বাচ্চাদের গল্প নয়, এটা অ্যাডাল্টদের গল্প। কারণ কাহিনীতে অবৈধ প্রেম আছে। গল্পটাতে ভৌতিক মশলা আর একটু মেশাতে পারলে গল্পটা রমরমিয়ে চলবে। তার মানে ও একটুও বিশ্বাস করেনি। বর্ণালী শোনো, তুমি যদি আমাকে ওখানে নিয়ে যেতে পারো, আমি এখানকার সবার সামনে কথা দিচ্ছি,
প্রমাণ করে দেব যে এইটা ভৌতিক ব্যাপার নয়, কারণ তোমার বলা কাহিনীর মধ্যেই লুকিয়ে আছে দু একটা সূত্র যা অনেকেরই চোখে পড়েনি। কিরকম ক্লু, একটু যদি খোলসা করেন। রাত তো অনেক হলো, এবার বাড়ি যেতে হবে। বেশ, আমি রাজি। আগামী পরশু আপনি চলুন, কাকাকে আমি কালই ফোন করে দিচ্ছি। সেদিনের পার্টির শেষ কথা এটাই ছিল। ট্রেন থেকে নেমে দেবাশিস আর বর্ণালী একটা অটো ধরল বীরপুর যাওয়ার জন্য। 27 বছরের বর্ণালী আর 30 বছরের দেবাশিস, দুজনেই অবিবাহিত। আধ ঘন্টা বাদে ওরা বীরপুর চকের সামনে এসে থামল। এরপর ওরা একটা ভ্যান রিক্সা নিয়ে চলল নিমগঞ্জ। ওদের দুজনের হাতেই স্কাই ব্যাগ। বাড়িতে ঢুকেই কাকার সঙ্গে দেবাশিসের পরিচয় করিয়ে দিল, কিন্তু আসার উদ্দেশ্য গোপন রাখল। দেবাশিসকে একতলার কোণের ঘরটা দেওয়া হলো। কাকা সাধনবাবুকে দেবাশিসের খুব ভালো লাগলো। অমায়িক আর মিষ্টভাষী মানুষ। মঙ্গলার রান্না করা তেল কই আর আলু পোস্ত খেয়ে বারবার তারিফ করল দেবাশিস। বিকেলে দেবাশিস একাই বেরোলো সিগারেট খাওয়ার জন্য। একটু এগিয়ে মুদিখানা কাম পান সিগারেটের দোকান। তার সামনের বেঞ্চে দুজন স্থানীয় মানুষ বসে পেট্রোলের দাম বাড়া নিয়ে আলোচনা করছিল। ওদের মধ্যে একজন দেবাশিসকে প্রশ্ন করল, স্যার এখানে নতুন মনে হচ্ছে। সিগারেটে টান দিয়ে ও বলল, ঠিক ধরেছেন, এই সাধনবাবুর বাড়িতে বেড়াতে এসেছি। অন্যজন হেসে উঠল। বোধহয় বিশ্বাস করল না, কিন্তু চুপ করে গেল। একটু পরেই উঠে গেল, সন্দেহের দৃষ্টি ওর দিকে ফেলে। দেবাশিস বাড়ির ভেতর ঢুকে পড়ল, গম্ভীর মুখে নিজের ঘরে ঢোকে। এখন বসন্তকাল, কিন্তু দেবাশিসের মুখে আষাঢ়ের মেঘ। এই সময় বর্ণালী এসে ঘরে ঢুকল। কোথায় গিয়েছিলেন? প্রাথমিক তদন্ত করতে বুঝি? ধূমপান করতে। আচ্ছা, কালকেই আপনার ওই ভূতের বাড়ি দেখা যাবে তো? কারণ এখানে থাকার মেয়াদ তো 2 দিন। হ্যাঁ, মৌসুমীকে খবর পাঠিয়েছি। আপনি সাইকেল চালাতে পারেন তো? সম্মতিসূচক ঘাড় নাড়ল দেবাশিস। মঙ্গলবারে সাইকেলটা পাওয়া যাবে। বর্ণালী চেয়ারে বসল। দেবাশিস খাটে শরীরটা এলিয়ে দিল। আচ্ছা, আপনি যে সূত্রের কথা বলেছিলেন, সেগুলো কি আমাকে বলা যাবে? বর্ণালীর মুখে জিজ্ঞাসা। নিশ্চয়ই, যেহেতু আমরা একসঙ্গে একটাই ঘটনার তদন্ত করছি। অবশ্য দুজনের উদ্দেশ্য ভিন্ন। ডিফারেন্ট? তার মানে? আপনি যাচ্ছেন ভূত খুঁজতে, আর আমি যাচ্ছি খুনি খুঁজতে। তার মানে আপনি নবকিশোরের বিদেহী আত্মার কথা বিশ্বাস করেননি? হাতে হাত ঘষে দেবাশিস বলে, সূত্র জানতে চাইছিলেন আপনি? প্রথম, নবকিশোর যদি ভূত হতে পারে তাহলে বাকিদের হতে আপত্তি কোথায়? দ্বিতীয়, শুধু ডাক্তার মারছে কেন? অন্য কোনো উদ্দেশ্য নেই তো? তৃতীয়, নিমগঞ্জের লোকেদের চোখে এত সন্দেহ কেন? এবং শেষ হচ্ছে, কেউ বা কারা চাইছে কি ওই বাড়ি থেকে যেন মানুষজন দূরে থাকে? বর্ণালী চশমার ফাঁক দিয়ে ওর দিকে তাকিয়ে থাকে। কথাগুলোর মধ্যে যুক্তি আছে, এই দিকগুলো সে ভেবে দেখেনি তো। একটা সমীহ এই প্রথম দেবাশিসের ওপর জাগল। এই সূত্রগুলো সমাধান করতে পারলেই ভূত বেশি খুনির কাছাকাছি পৌঁছতে পারবো। দেবাশিসের কথায় প্রত্যয়ের সুর। বর্ণালীর মনটা ভেঙে গেল। ভেবেছিল জমাটি একটা ভূতের গল্প লিখবে, সত্য ঘটনা অবলম্বনে। এখন মনে হচ্ছে দেবাশিসের কথাই ঠিক হতে চলেছে। ও দাঁড়িয়ে উঠল। সন্ধে নামছে। দাঁড়ান, চাটা পাঠিয়ে দিচ্ছি। চা নিয়ে মঙ্গলার পিছু পিছু বর্ণালীও এলো। ওর হাতে ট্রেতে গরম বেগুনি, মুখরোচক খাবার। চশমা চোখে, ছোট একটা টিপ পরে বর্ণালীকে বেশ সুন্দর লাগছে। দেবাশিসের মুগ্ধ নজর ওর চোখ এড়ালো না। চা খেতে খেতে দেবাশিস বলল, আমার মনে হয় সকালে না গিয়ে ওই পুরো বাড়িটায় রাত্রে গেলে ভালো হবে। তখন আমাদের দুজনের আশাই মিটতে পারে। বর্ণালীর মনে পড়ে গেল ওখানকার পরিবেশটা, তার উপর রাত্রে। মানে কেন? এই সময় গেলে কি কিছু লাভ হবে আদৌ? তাছাড়া মৌসুমি ভয় যাবে না, আর আমরাই বা বাড়ি থেকে কি বলে বেরোবো? চায়ের শেষ চুমুক দিয়ে দেবাশিস বলল, একটা কিছু বানিয়ে বলতে হবে। আপনি রাজি কিনা বলুন। ভেবে দেখুন, অশরীরীদের আসার আসল সময়, খুনে ডাকাতদেরও কিন্তু কাজ করার সময় ওটাই।
অবশ্য আমার সঙ্গে রাত বিরেতে একা যাবেন কি সেটা ভেবে দেখুন। দেখুন, বিশ্বাস করি বলেই আপনার সঙ্গে একা এসেছি, আর ভয় থাকলে ভূতের গল্প লিখতাম না। বাহ, দারুণ। তাহলে কাল রাত্রি আপনি বরং বন্ধুকে একবার বলে দেখুন, যদি রাজি হয়। না হলে ও রাজি হবে না। আপনি একবার ভেবে দেখুন, কেননা জায়গাটার সম্বন্ধে আপনার সঠিক আইডিয়া নেই। আমি প্রোটেকশন নিয়েই যাব। প্রাণ থাকতে আপনার কোনো ক্ষতি হবে না। একটু চিন্তিত গলা, বোধহয় বুঝতে পারছে কাল রাত্রিটা খুব সুখের হবে না। বর্ণালীর মনেও একই কথা ঘুরছে। কাল রাতে ওরা কিছুর সম্মুখীন হবেই। সে ভয়ঙ্কর বিদেহী আত্মা হতে পারে, আবার কোনো কুটিল জ্যান্ত মানুষ। যথারীতি মৌসুমী সকালে এসে বলল, তোমরা ভুলেও এই কাজ করো না। সকালে ওই রকম গা ছমছমে পরিস্থিতি, রাত্রে গেলে বেঁচে ফিরে আসতে পারবে না। বর্ণালী দেবাশিসের দিকে তাকায়। দেবাশিস বুঝতে পারছে এই এলাকার সবাই ওই বাড়ির নামে ভয়ে তটস্থ। ও মৌসুমীর দিকে তাকিয়ে বলে, বেশ, তোমাকে যেতে হবে না। তুমি আমাদের একটু শুধু সাহায্য করো। আজ রাত্রে তোমার বাড়িতে নিমন্ত্রণের নাম করে বেরোবো আমরা। তুমি শুধু একটা কাজ করবে, তুমি কাকাবাবুকে এটা বলে যাও। প্রথমেও রাজি হচ্ছিল না, দুজনের চাপাচাপিতে নিম রাজি হলো। বাড়ি যাওয়ার সময় মৌসুমী ওদের দিকে এমনভাবে তাকালো যেন শেষ দেখা দেখছে। এবার ওরা দুজন একটু নিভৃতে বসল। যাওয়ার আগে একটু আলোচনা করা দরকার। কখন কথা বলতে বলতে দুজনে আপনি থেকে তুমিতে চলে এসেছে জানে না। দেখো বর্ণালী, এখনো বলছি, তুমি বাড়িটা বাইরে থেকে আমাকে দেখিয়ে দেবে। কারণ যদি কোনো বিপদ ঘটে, তুমি অন্তত সবাইকে খবরটা দিতে পারবে। দেবাশিসের কথায় অজানা বিপদের আশঙ্কা। তুমি ভাবলে কি করে স্বার্থপরের মতো তোমায় একা ছেড়ে দেব? যা করব দুজনে একই সঙ্গে করব। বিপদ এলে দুজনে একসঙ্গেই মোকাবিলা করব। অবশ্য অতীন্দ্রিয় শক্তির বিরুদ্ধে কতখানি সফল হব আমি জানি না। আমি এখনো জোর করে বলছি, এতে মানুষেরই হাত আছে। আগের ঘটনার ফাঁকগুলো তোমায় বলেছি। এরপর দেবাশিস একটা ছোট ব্যাগে একটা জোরালো টর্চ, মশা তাড়াবার একটা মলম আর একটা বড় ধারালো ছুরি ঢোকালো। রাতে খাবার জন্য দুটো কেক আর এক বোতল জল, অবশ্য খাবার মতো অবস্থা থাকলে। তারপর দুজনেই অপেক্ষা করে চলল। মনে হয় এই রহস্য উদ্ঘাটনের মধ্যে দিয়ে ওরাও দুজনে মনের কাছাকাছি চলে এসেছে। দেবাশিস খেতে যাওয়ার আগে শুধু বলল, সূর্য অস্ত যাওয়ার আগেই ওই বাড়িটার মধ্যে আমাদের ঢুকে পড়তে হবে। কারণ আমার যতদূর মনে হচ্ছে, পুলিশের চোখ এড়িয়ে কেউ না কেউ ওই ভুতুরে বাড়িটা ঢোকেই। বর্ণালী যেন কেন দেবাশিসের সব ধারণা মেনে নিতে পারছে না। ওর ষষ্ঠ ইন্দ্রিয় বলছে আজ রাতে ভয়ঙ্কর কোনো কিছু ঘটতে চলেছে। এখানে না এলেই বোধহয় ভালো ছিল। দেবাশিসও এমন বাজি ধরল, ওরা খাওয়ার ঘরের দিকে এগোলো। সেই সময় বর্ণালী কাকাকে বলে বিকেল বিকেল ওরা মৌসুমীর বাড়ি চলে যাবে, আর ফিরতে দেরি হলে যেন চিন্তা না করে। অবশেষে এলো সেই 0 আওয়া। দুজনে দুটো সাইকেল নিয়ে বেরিয়ে পড়ল রাক্ষসে বাড়িটার উদ্দেশ্যে। বর্ণালীর গায়ে ডিপ কালারের সালোয়ার, দেবাশিসের কথা অনুযায়ী যাতে অন্ধকারের সঙ্গে মিশে থাকতে পারে। দেবাশিস পরেছে হাফহাতা কালো টি শার্ট আর জিন্সের প্যান্ট। কালো সাপের মতো শুয়ে থাকা রাস্তা ধরে চলল পেট্রোল পাম্পটার দিকে। যেভাবেই হোক, ক্যাম্পের ওই কাঠঠোকরার মতো ছেলেটার চোখে ফাঁকি দিয়ে ওই সরু মেঠো পথটাকে আমাদের ধরতেই হবে। প্যাডেল করতে করতে বর্ণালী বলে, তাহলে পাম্পটা আসার আগেই আমাদের সাইকেল নিয়ে মাঠে নেমে পড়তে হবে। সূর্য পশ্চিম দিকে ঢলে পড়েছে। দিনের শেষ রশ্মিটুকু আশপাশের পরিবেশ চেটে পুটে খাচ্ছে। একটু বাদেই তাও সাবার হয়ে গিয়ে অন্ধকার নামবে, তারই প্রস্তুতি চলছে। মাঠের গরু ছাগল নিয়ে গোয়ালে ফিরে চলেছে কয়েকজন ছেলে। আকাশে বাসায় ফেরার পাখির ঝাঁক। অন্য সময় হলে হয়তো দুজনের মনেই প্রেম জেগে উঠত, কিন্তু আজকের পরিস্থিতি অন্যরকম। এবার সামনে দেখা যাচ্ছে পেট্রোল পাম্পটা। বোধহয় একটা স্কুটারে তেল ভরছে। ছেলেটা পাইপ হাতে মুখ নিচু করে আছে। এই ফাঁকে ওরা মাঠে নেমে পড়ল অতি সন্তর্পণে। ওরা পাম্পের পিছু দিক দিয়ে মেঠো পথটা ধরল। বর্ণালী গলা একটু হাঁ ফেনে বলল, দিনের আলো খুব তাড়াতাড়ি কমে আসছে। অনেকটা পথ,
একটু জলদি চালাতে হবে। ওরা সাইকেলের গতি বাড়ালো। যখন নবকিশোর সামন্তের ভাঙা বাড়িটার সামনে থামল, তখন নীল আকাশে দু একটা তারা ফুটতে শুরু করেছে। বসন্তের ছোঁয়া চারিধারে, কিন্তু ওদের মনে আষাঢ়ের মেঘ। বাড়িটা যেন একটা যুবুথুবু বৃদ্ধের মতো দাঁড়িয়ে। সাইকেল দুটো একটা নিম গাছের আড়ালে রেখে ওরা গুটি গুটি পায়ে এগোলো অভিশপ্ত বাড়িটার দিকে। তার আগেই ওরা মোবাইলের রিংটোন মিউট করে দিল, দেবাশিসের কথা মতো, নয়তো আচমকা ফোন বেজে উঠলে ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। বাড়িটার পেছন দিকে আসতেই দেখল জায়গায় জায়গায় পাঁচিল ভেঙে পড়েছে। এখনো যেটুকু আলো আছে তাতে চারিদিক ভালো করে দেখা যাচ্ছে না, কেমন আবছা আবছা সব। দেবাশিস বর্ণালীর নরম হাতটা ধরে পাঁচিলের ভগ্নস্তূপটা ডিঙিয়ে চাতালটায় পা রাখল। নিচের বেশিরভাগ ঘরের দরজা ভাঙা। দেবাশিস টর্চটা জ্বালিয়ে ফাটল ধরা মেঝেতে কি খুঁজতে লাগলো। বর্ণালীর সারা দেহে একটা রোমাঞ্চ, কিন্তু ও কি খুঁজছে? কারোর পায়ের দাগ? মিনিট দুই বাদেই ও টর্চটা নিভিয়ে দিল। একটা হতাশার ছায়া দেবাশিসের মুখে। ভেবেছিল যারা রাতের অন্ধকারে এখানে আসে তাদের পদচিহ্ন কিছু পাবে, তার মানে ওরা নিচটা ব্যবহার করে না। এবার ওরা সিঁড়ির দিকে এগোলো। আচমকা কয়েকটা পেঁচা সামনের গাছ থেকে কর্কশ সুরে ডেকে উঠল। এইরকম পরিবেশে ওই ডাকটা যেন একটা অশুভ বার্তা চারিদিকে ছড়িয়ে দিল। ও দেবাশিসের হাতটা আরো জোরে চেপে ধরল। দোতলা যাওয়ার সিঁড়িটার নিচের কয়েকটা ধাপ শুধু দৃষ্টিগোচর হচ্ছে, বাকিগুলো যেন অন্ধকারের রাজত্বে বিলীন হয়ে গেছে। টর্চটা চালাও, ফিস ফিস করে বর্ণালী বলে ওঠে। ওর কাঁপা গলা শুনে দেবাশিস বুঝল মেয়েটা ভয় পাচ্ছে, যেটা অত্যন্ত স্বাভাবিক। টর্চ জ্বালিয়ে যখন ওরা ওপরে উঠে এলো, তখন সারা বারান্দা জুড়ে প্রকৃতি অন্ধকারের বড় চাদর বিছিয়ে দিয়েছে। এই সময় নিচের ভাঙা পাঁচিলের পাশ থেকে একসঙ্গে কতগুলো শেয়াল সমস্বরে ডেকে উঠল। তাদের মিলিত ডাকার শব্দ বাড়ির আনাচে কানাচে প্রতিধ্বনিত হয়ে বাজতে লাগল। অতি বড় সাহসীর ওই ডাক শুনে রক্ত জল হয়ে যাবে। বর্ণালী আর নিজেকে সামলাতে পারল না। দুহাত দিয়ে দেবাশিসকে জড়িয়ে ধরে ভয় কাঁপতে লাগলো। তুমি যদি এত ভয় পাবে জানতাম তাহলে আমি আসতামই না। তুমি এখনো বলো, এখন আমি ফিরে যাচ্ছি। দেবাশিসের অভয় দেওয়ার গলা। বর্ণালী নিজেকে সংযত করে। ভয় পাইনি, হঠাৎ করে বহুদিন বাদে শোনা শিয়ালের ডাক, মানে কিরকম একটা অনুভূতি হলো যেন শরীরে। ও তাড়াতাড়ি দেবাশিসের বাহুবন্ধন থেকে মুক্ত হলো। সঙ্গে সঙ্গেই সিঁড়ি বেয়ে উঠে আসা একটা চোরা শব্দ ওদের কানে এসে লাগলো। দেবাশিস চট করে বর্ণালীকে নিয়ে ছাদে যাওয়ার সিঁড়ির কয়েক ধাপ উঠল। এখান থেকে দেখা যাবে কে বা কারা দোতলায় আসছে। বর্ণালীর মনে পড়ে গেল প্রথম দিনের কথা। ফটো তুলতে গিয়ে এই ছাদেই একটা ছায়ামূর্তি দেখেছিল। ওই মূর্তিটা যদি এই সময় ছাদ থেকে গুটি গুটি পায়ে নেমে আসে, একেবারে তাদের পেছনে এসে পড়বে। কথাটা মাথায় আসতেই শরীরটা আবার শিথিল হয়ে এলো। দেবাশিস একাগ্রভাবে বারান্দার দিকে চেয়ে আছে। অন্ধকার এখনো অত গাঢ় হয়নি। পায়ের খসখস আওয়াজটা এবার বারান্দায় পেল। ছাদের সিঁড়ির কয়েক ধাপ উঁচুতে ওরা দাঁড়িয়ে। আবছা অন্ধকারের মধ্যে নীল চোখ দুটো জলজল করে উঠল। ও টর্চের আলো ফেলতেই শেয়ালটা দ্রুত গতিতে নিচে নেমে গেল। বর্ণালীর দেহে যেন প্রাণ ফিরে এলো। ও মনে মনে প্রতিজ্ঞা করল, জীবনে ভূতের সত্যি ঘটনা কখনো লিখবে না। ও মিনমিনে স্বরে বলল, ছাদেতেই ছায়া মূর্তিটাকে দেখেছিলাম। ঠিক আছে ঠিক আছে, চলো চলো, ছাদটা একবার গিয়ে দেখে আসি, তোমার মনের ভুলটা ভাঙবে। তুমি ভাবিনি তুমি এতখানি ভিতর ডিম। দেবাশিসের কথা গায়ে মাখল না বর্ণালী, কেননা ওর মন বলছে অচিরেই দেবাশিসের সাহসে ভাঙন ধরবে। ওরা সাবধানে ছাদে উঠল, কেননা সিঁড়ির বেশিরভাগ অংশ ভেঙে পড়েছে। রাতের তারাভরা আকাশের নিচে এসে দাঁড়ালো দুজনে। বসন্তের হাওয়ায় দম বন্ধ করা পরিবেশ থেকে যেন সাময়িক মুক্তি পেল। গাছের ফাঁক দিয়ে দূরে একটা আলো দেখা যাচ্ছে, পেট্রোল পাম্পের আলো ওটা। দেবাশিস টর্চ জ্বালাচ্ছে না, কেউ দেখে ফেলতে পারে।
আগেকার দিনের চুনসুরকির পেটাই করা ছাদ। মনে হয় পুরোটাই শ্যাওলা ধরে গেছে, খুব পেছল। দেখো, নবকিশোর সামন্তের প্রেতটাকে তুমি আবার দেখতে পাও কিনা। ওর এই রকম অলক্ষণে কথা শুনে বর্ণালীর মনে পুরনো ভয়টা নতুন করে জেগে উঠল। তা তোমার চোর ডাকাতরাই বা গেল কোথায়? বিদ্রুপের ছোঁয়া ওর কণ্ঠে। দেবাশিস ফোনে সময়টা দেখল, সন্ধে 7টা। আর ঘন্টা 2 থাকবো, তারপর ফিরবো, না হলে তোমার কাকা মৌসুমীদের বাড়িতে কিন্তু হাজির হয়ে যাবে। তাহলে আজ রাতে এক টুকরো শুধু কেক খেয়েই থাকতে হবে। অগত্যা দেবী। বসন্তের বাতাসে এখনো উষ্ণতার ছোঁয়া লাগেনি, কিন্তু ওদের জীবনে বোধহয় লেগেছে। ওদের চোখে পড়ল গাছের ফাঁক দিয়ে চাঁদের আলো। বোধহয় সামনে পূর্ণিমা আসছে। ছাদের আলসেতে বড় জাম গাছটার ডালপাতাগুলো ঠেকেছে, সেজন্য ওই কোণটা একটু বেশি অন্ধকার। না হলে চাঁদের আলোতে মোটামুটি সবই দেখা যাচ্ছে। বর্ণালী একটু জল চাইল দেবাশিসের কাছে। ও ব্যাগ থেকে বোতলটা বার করছে, সেই সময় বর্ণালীর মনে হলো জাম গাছের ডাল বেয়ে একটা সাদা ধোঁয়াটে মানুষের মতো ছায়া ছাদে নামল। দেবাশিস বোতলটা ওর দিকে বাড়াতে গিয়ে থমকে গেল। বর্ণালীর মুখটার রক্তকে যেন ব্লটিং পেপার দিয়ে কেউ শুষে নিয়েছে। ওর চোখের তারায় আতঙ্কের হোলি খেলছে। ওর দৃষ্টি অনুসরণ করে দেবাশিস জাম গাছটার দিকে তাকালো। সাহসী দেবাশিসের সব সাহস 1 সেকেন্ডে কর্পূরের মতো উবে গেল। চাঁদের আলোয় পরিষ্কার দেখতে পাচ্ছে একটা লম্বা ছায়ামূর্তি ছাদের অন্ধকার কোণ থেকে ফুটফুটে চাঁদের আলো এসে দাঁড়িয়েছে। ওদের থেকে মূর্তিটার দূরত্ব বড় জোর 10 ওই ছায়া শরীর চাঁদের দিকে তাকিয়ে কি একটা দেখে নিচে যাওয়ার সিঁড়ির দিকে এগিয়ে গেল। দুজনেই মোমের পুতুলের মতো দাঁড়িয়ে দেখতে পাচ্ছে ওর কবজি কাটা হাত দিয়ে লাল রক্তের ধারা গড়িয়ে নামছে। দৃশ্যটা বড় জোর 1 মিনিট স্থায়ী হয়েছিল। এবার ওই দীর্ঘদেহী সিঁড়ির অন্ধকারে মিশে গেল। দুজনেই হাড়ে হাড়ে বুঝেছে ওই দেহটা সত্যিকারের রক্ত মাংসের মানুষের হতে পারে না। কিন্তু ওই অশরীরী নিচে গেল কোথায়? ওর পরিচিত শোবার ঘরে? দেবাশিসের এতদিনকার ধ্যান ধারণা বদলে যাবে। ওকে গিয়ে সর্বসমক্ষে বলতে হবে বিদেহী আত্মা আছে, বর্ণালীর জয়। না, আরেকটু পরীক্ষা করা প্রয়োজন। ও নিজেকে সংযত করে, কেননা বর্ণালীর চেহারা দেখে ওর ভয় লাগছে। যদি ভয় অজ্ঞান হয়ে যায় তাহলে বিপদ বাড়বে। তাই সাহস দেওয়ার জন্য বলে, আমার মনে হয় কোনো বদমাইশ লোক ওই জাম গাছ দিয়ে উঠছে। আমাদের এখনই নিচে গিয়ে দেখতে হবে। কথাগুলো নিজের কানেই কেমন বেসুরো শোনাল। কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে কেউ যদি ঢোকেও সে সহজেই সিঁড়ি ব্যবহার করবে। বর্ণালী ঢোক গিলে বলল, ও এখন নিচে আছে, আমরা পালাবো কোথ দিয়ে? আরে প্লিজ 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 একটু সাহস রাখো, প্লিজ বি ব্রেভ, আমি সঙ্গে আছি। ব্যাগ থেকে ছুরিটা বার করল দেবাশিস। বর্ণালীর মুখে ভয়ের হাসি। তুমি নিজেও ভয় পাচ্ছ? ধোঁয়ার শরীরকে মারার জন্য কেউ অস্ত্র বার করে? ও তো কতজন কাকি মারা গেছে। দেবাশিস জানে বর্ণালী প্রতিটা কথা ঠিক বলছে, তবু হাতে ধরা ছুরিটা ওকে একটু সাহস যোগাচ্ছে। এখানে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করে লাভ নেই, বেরোনোর রাস্তা ওই সিঁড়িটা। বর্ণালীকে নিয়ে জোর করে ছাদের দরজার কাছে এগোলো দেবাশিস। বর্ণালী বিড়বিড় করে বলল, নরকের সিঁড়ি। ওরা সিঁড়ির দরজার কাছে যেতেই দোতলা থেকে একটা ঠুক ঠুক করে পেরেক পোঁতার শব্দ ভেসে এলো। কেউ যেন কফিনের শেষ পেরেক পুঁতছে। দেবাশিস টর্চটা জ্বালাতেও ভয় পাচ্ছে, যদি কোনো বিভৎস কিছু দৃশ্য চোখে পড়ে যায়। বর্ণালীর পক্ষে সেটা সহ্য করা কঠিন হয়ে পড়বে। এমনিতেই মনে হচ্ছে নিশি পাওয়া মানুষ। পা টিপে টিপে এসে ওরা সিঁড়ির এমন একটা ধাপে দাঁড়ালো যেখান থেকে ঘরের সামনে বারান্দাটা পুরো দেখা যায়, এবং সঙ্গে সঙ্গে আশ্চর্য হয়ে গেল। দুটো লোক হ্যারিকেন জেলে একটা কাঠের প্যাকিং বক্সে পেরেক ঠুকছে। আতঙ্কটা 1 নিমেষে উধাও হয়ে গেল দুজনের মন থেকে। বর্ণালী দেবাশিসের জিত জেনেও খুশি হলো। এখন ওই লোক দুটোকেও যেন আপনজন মনে হচ্ছে। ওরা যে কোনো ভালো কাজ করছে না সে যে কেউ বুঝতে পারবে। তাহলে ওদের মধ্যেই কি একজন ওই গাছ বেয়ে ছাদে উঠছে? কিন্তু কারণটা কি? ওদের মাথায় ঢুকছে না। মনে হচ্ছে কিছু পাচার করা হচ্ছে ওই বাক্স করে। তার মানে এরাই ডাক্তারদের খুন করছে, যাতে সবাই ভাবে ভৌতিক কাণ্ড।
দেবাশিসের কথাই সত্যি। দুজনেই ভেবে চলেছে কথাগুলো। এবার ভাবছে এরা যদি ওদের উপস্থিতি জানতে পারে তাহলে ওদেরকে পথ থেকে সরিয়ে দিতে 1 মিনিটও দেরি করবে না। হঠাৎ দুজনের চোখ পড়ল নবকিশোরের তালাবন্ধ দরজাটার দিকে। পিছন ঘুরে বসে থাকার জন্য লোক দুটো দেখতে পাচ্ছে না। বন্ধ দরজা খুঁড়ে সেই রক্তাক্ত হাত, ছায়ামূর্তিটা বেরিয়ে আসছে। হারিকেনের অল্প আলোয় মূর্তিটার মুখটাতে খেলা করছে এক পৈশাচিক হাসি। দুজনের চোখে হারানো আতঙ্কটা আচমকা ফিরে এলো। বর্ণালীর কাঁপা হাতটা দেবাশিসের কাঁধটা খামচে ধরল। নবকিশোরের প্রেতাত্মা ধীর পায়ে লোক দুটোর দিকে এগিয়ে আসছে। হাতে রয়েছে একটা লাল রক্তে রাঙা চপার। উহ, কি ভয়ঙ্কর দৃশ্য! চপার ধরার ডান হাতটা ক্রমশ মাথার উপর উঠছে। এই সময় একটা লোকের চোখ পড়ল। সঙ্গে সঙ্গে ভয়ে নীল হয়ে গেল। বিকট আর্তনাদ করে উঠে দাঁড়ালো। অন্যজন এক লহমায় ব্যাপারটা বুঝে নিয়ে দুজনেই প্রাণ ভয়ে নিচে নামার সিঁড়ির দিকে ছুটল। আকাশ কাঁপানো হাসিতে সারা বন জঙ্গল কেঁপে উঠল। পেঁচাগুলো বিদঘুটেভাবে ডাকতে ডাকতে গাছ ছেড়ে আকাশের দিকে উড়ে গেল। প্রেতের অমানসিক হাসির সঙ্গে যোগ হলো শিয়ালগুলোর উচ্চকণ্ঠে সুর করে ডাক। নরকের পরিবেশ পূর্ণতা পেল। বর্ণালীর শরীর আর ওই ভয়াবহতা সহ্য করতে পারল না। ও জ্ঞান হারিয়ে দেবাশিসের গায়ে ঢলে পড়ল। দেবাশিসের ইন্দ্রিয়গুলো শিথিল হয়ে আসছে। স্রেফ বর্ণালীর চিন্তা ওকে জ্ঞান হারাতে দিল না। ও শুনতে পাচ্ছে লোক দুটোর দৌড়নোর পায়ের আওয়াজ। ও মনে মনে ঠিক করে নিল নবকিশোরের আত্মা আবার ফিরে আসার আগেই বর্ণালীকে নিয়ে যেমন করে হোক এই ভুতুরে বাড়ি ছেড়ে পালাতে হবে। বর্ণালীর চশমাটা পকেটে ঢুকিয়ে রাখল। বোতল থেকে জল বার করে ওর মুখে চোখে ঝাপটা দিতেই চোখ মেলল। পরক্ষণেই ওর চোখে মুখে ভয় দানা বাঁধতে শুরু করলো। দেবাশিস ওর মনে সাহস ভরে দেওয়ার চেষ্টা চালালো। দেবাশিস ওই মূর্তিটাকে দেখল ফিরে আসতে। বর্ণালীর মুখ থেকে ভয়ার্ত চিৎকারটা বের হওয়ার আগেই ও জোরে ওর মুখটা চেপে ধরল। নবকিশোরের ধোঁয়াশে শরীরটা টলতে টলতে এগিয়ে গেল শোবার ঘরের দিকে। তারপর বন্ধ দরজার ভেতর সেঁধিয়ে গেল। এবার ওরা পা টিপে টিপে নিচে নেমে এলো। তারপর টর্চের আলো ফেলে সাইকেল দুটোর দিকে এগিয়ে গেল। মনে হচ্ছে শরীর আর মনের ওপর দিয়ে একটা বিষাক্ত বাতাস বয়ে গেছে এই 1 ঘন্টায়, যার ফলে দেহের ওপর কোনো নিয়ন্ত্রণ নেই। যখন ওরা বাড়ি ফিরে এলো মনে হচ্ছে শ্মশান ফেরত যাত্রী। সাধনবাবু ওদের চেহারা দেখে কোনো কিছু জিজ্ঞেস করতে সাহস পেল না। দুজনে অবসন্ন শরীরে যে যার বিছানায় গিয়ে আছড়ে পড়ল। তখন কত রাত খেয়াল নেই দেবাশিসের। ঘরের দরজায় টোকা মারার শব্দে ঘুমটা ভেঙে গেল। তবে কি ওই প্রেত মূর্তি এখানেও পৌঁছে গেছে? ঘড়িতে দেখল রাত 1:15। আবার মৃদু টোকা। ঘরের আলো জ্বালালো। ও দরজার কাছে গিয়ে 1 সেকেন্ড দাঁড়িয়ে মনটা শক্ত করে নিল। চারিদিক নিস্তব্ধ, যা থাকে কপালে। এক টানে পাল্লা দুটো খুলতেই হুমড়ি খেয়ে ওর গায়ের ওপর এসে পড়ল বর্ণালীর নরম শরীরটা। দেবাশিস হকচকিয়ে গেল। কি ব্যাপার এত রাত্রে? বর্ণালী লজ্জা আর ভয় মিশ্রিত গলায় বলল, বড্ড ভয় করছে, তোমার পাশে একটু শুতে দেবে? দেবাশিস মিষ্টি গলায় বলল, নিশ্চয়ই, তবে খালি পেটে ঘুম আসবে না। বর্ণালী বুঝতে পারছে না ও কি বলতে চায়। দেবাশিস ব্যাগ থেকে 2টো কেক বের করে। বর্ণালীরও খিদের কথা মনে পড়ে যায়। সত্যি আজ কিছু খাওয়া হয়নি দুজনের। দুজন দুজনের দিকে তাকিয়ে কেকে কামড় বসায়। দুজনের চোখেই পরস্পরের প্রতি নির্ভরতা।
এতক্ষণ আপনি শুনছিলেন মানুষ খেকো বাড়ি, রচনা শঙ্কর চ্যাটার্জি, গল্প পাঠ ও গল্পের সূত্রধার আমি সায়ন্তন। অন্যান্য চরিত্রে আমার সাথে ছিল সৃষ্টি, তৃষা, সৌরভ, নীল, আর্য, পার্থ, সোনিয়া এবং সৌরভ। গল্পের নাট্যরূপ নির্মাণে ছিল উমা, শব্দ সংযোজনে ছিল রণজয়, আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে ছিল শঙ্খ। এই গল্পের প্রচ্ছদ নির্মাণ করেছে পিক্সেলের থেকে সৌভিক। কেমন লাগলো আজকের গল্পটা? যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনে ক্লিক করে দেবেন সমস্ত গল্পের আপডেট ও নোটিফিকেশনস সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার, শুভরাত্রি।